জায়গাটা হলো উড়া ভ্যালি, ভুটান। সময়টা হলো 1995 সাল। 4 জন প্রেমী যুগল, পল অ্যান্ড রুথি, গ্র্যাক আর ফিওনা, ওরা সবাই মিলে জঙ্গলে গিয়েছিল ট্রেক করতে। এত সুন্দর অপরূপ শোভা দেখে তাদের মন একদম ভরে গিয়েছিল। সবাই মিলে ওরা চলে যাচ্ছিল এগিয়ে গিয়ে, একটার পর একটা রাস্তা ক্রস করছিল। কিন্তু থেকে থেকেই পলের কেমন জানি একটা আওয়াজ কানে ভেসে আসছিল, একটা মধুর বাঁশির শব্দ। সবাই কিন্তু শুনতে পাচ্ছিল না সেই শব্দ, শুধুমাত্র একা পল সেই শব্দ অনুসরণ করে একটু যেই এগোতে গেল, সামনেই ছিল একটা বিশাল গর্ত। সে খেয়ালই করেনি, আর সঙ্গে সঙ্গে সে সেই গর্তের মধ্যে পড়ে গেল। পলের এভাবে পড়ে যাওয়াতে বাকি বন্ধুরা দৌড়ে তার কাছে গেল, কিন্তু অনেক ডাকাডাকিতেও তার কোনো সাড়া পাওয়া গেল না। আর তখন গ্র্যাক চিন্তা করলো যে না, যেভাবেই হোক পলের একটা খবর সে নিয়ে আসবেই। সঙ্গে সঙ্গে সে দড়ি বার করে সেই নিচে নামতে লাগলো। নিচে নেমে সে দেখতে পেল বিশাল বড় একটা গুহা, এবং সে টর্চ আলোর সাহায্যে সেই গুহার মধ্যে একটু একটু করে এগোতে লাগলো। এবং এগোতে এগোতে সে সামনে দেখতে পেল একটা ভয়ানক দৃশ্য। সে দেখল যে সেইখানে একটা কঙ্কালের মূর্তি বসানো রয়েছে, এমনভাবে বসানো রয়েছে যেন কেউ সেই মূর্তিটাকে ওইখানে বসিয়ে রেখে দিয়ে গেছে। আর তার সামনে কত হাড়গোড় পড়ে। আর তার ঠিক উল্টো দিকেই পলকে দেখতে পেল, সে ওখানে বসে বসে কি যেন কী সব মুখে আওয়াজ করে করে বলে যাচ্ছে, এবং সে তাকে ডাকতে গেল। যেই সে তাকে ডাকতে গেল, সঙ্গে সঙ্গে পল তাকে বলল, তুমি কিন্তু আমায় ছুঁয়ো না, তুমি যদি ছোঁও তাহলে কিন্তু তুমি মারা যাবে। গ্র্যাক কিছুক্ষণ থমকে গেল, দিয়ে তারপরে সে আর সেসব না শুনে পলকে কাঁধে করে সোজা বাইরে ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে আসলো। একে তো তখনকার সময়ে কোনো ফোন ছিল না, আর কোনো যোগাযোগ করার ব্যবস্থাও ছিল না। এতটা রাস্তা ওরা জার্নি করে গিয়েছিল হেঁটে হেঁটে, আবার তারপর পলকে কাঁধে করে জ্যাক ফেরার সময় ভীষণ ক্লান্ত হয়ে পড়ল এবং থকে গিয়ে সেইখানেই বসে পড়ল। এমন সময় কিছুক্ষণ পরে তারা একটা ঘর ওখানে দেখতে পেল। ঘরটার মধ্যে তারা আশ্রয়ের জন্য ঢুকে পড়ল, কিন্তু সেই ঘরটা ছিল ফাঁকা, কেউ কোথাও ছিল না। সামনেই আসছিল তুফানি ঝড়, তাই তারা ঠিক করলো যে এখানেই রাতটা কাটিয়ে নেবে। তারা পলকে নিয়ে ভীষণ চিন্তায় ছিল। গ্র্যাক চিন্তা করছিল পলের আবার কোমা না হয়ে যায়। সে রুথিকে বলল যে একটুখানি চেক করতে, যে কোনো ইনসেক্ট ওকে কাটেনি তো। রুথি তাকে চেক করতে গিয়ে দেখলো একটা মানুষের হাড়ের তৈরি বাঁশি পলের কাছে রয়েছে, কিন্তু পল না নড়াচড়া করছে, না কারুর সাথে কথা বলছে। এমন অবস্থায় গ্র্যাক ঠিক করলো যে বাইরে থেকে কিছু সাহায্যের জন্য সে বাইরে বেরোবে, কিন্তু বাইরে এত তুফানি ঝড় উঠছিল যে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই করতে করতে রাত হয়ে গেল, আর একটা কামরায় রুথি আর পল চুপ করে বসেছিল। পলের কাছে পাওয়া সেই মানুষের হাড়ের তৈরি বাঁশিটি রুথি বার করে সেটা বাজাতে লাগলো। আর আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে ঠিক যেরকম বাঁশির আওয়াজ পল শুনতে পেয়েছিল, সেই রকমই আওয়াজ এই বাঁশি থেকেও বেরোতে লাগলো। রুথির বাঁশিটি বাজানোর সঙ্গে সঙ্গেই বাইরে একটা দমকা হাওয়া আসতে লাগলো, এবং বাইরে থেকে মনে হচ্ছিল কারা যেন ভারী পায়ে হেঁটে যাচ্ছে। সে তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দেখতেই কিছু দেখতে পেল না, শুধু দেখলো গ্র্যাক আর ফিওনা অকাতরে ঘুমোচ্ছে। সে আস্তে আস্তে ঘরের দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালেও পলের হালত আরও খারাপ হতে লাগলো, তার মধ্যে কোনো সুধার হলো না। তখন গ্র্যাক আর ফিওনা ঠিক করলো যে তারা বাইরে বেরিয়ে কিছু একটা ব্যাপারে সাহায্যের জন্য চেষ্টা করবে। আর ওইদিকে রুথি ঘরের মধ্যে একা একা ছিল। এমন সময় সে জানলা দিয়ে দেখতে পেল একটা কালো ছায়ার মতো কি যেন এগিয়ে আসছে ওদের ঘরের দিকে। সাহায্যের জন্য রুথি তাড়াতাড়ি করে দৌড়ে বাইরে বেরোলো, এবং সেই ছায়াটার কাছে যতই এগোতে লাগলো, সেই ছায়াটা ততই যেন পিছিয়ে যেতে লাগলো। কিছুতেই সে আর ধরতে পারছিল না। তখন রুথি ভয় পেয়ে গিয়ে দাঁড়িয়ে গেল। এমন সময় দেখলো সেই ছায়াটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং রুথির দিকে তেড়ে আসছে। সঙ্গে সঙ্গে রুথি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজায় কারা যেন দুমদাম করে ধাক্কা মারতে লাগলো। সে ভয় পেয়ে গেল, এবং তখন জ্যাক আর ফিওনা তাদেরকে বলল, শিগগিরই দরজা খোলো, আমরা চলে এসেছি। ওরা যেই ঘরে ঢুকলো, সঙ্গে সঙ্গে রুথি তাদের জিজ্ঞেস করলো, তোমরা কি কোনো ছায়াকে দেখেছো, এরকম কালো ছায়া? জ্যাক বলল, না, আমরা তো কাউকে দেখিনি, শুধুমাত্র দেখেছি তুমি দৌড়ে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিলে।
রুথি জ্যাক আর ফিওনাকে বলল যে এই জায়গাটায় নিশ্চয়ই কিছু একটা ঘটছে, তাই এখান থেকে আমাদের চলে যাওয়াই ভালো। কিন্তু জ্যাক বলল যে এই রাতে এই তুফানি অবস্থায় এখান থেকে চলে যাওয়াটা কিন্তু নিরাপদ হবে না। এই সব কথোপকথন করতে করতে এদিকে রাত হয়ে গেল। সেদিন রাত্রে রুথির কানের গোড়ায় কে যেন কি ফিসফিস করে বলতে লাগলো। আসলে সেটা ছিল পল। তার হঠাৎ করে সম্মতি ফিরে পাওয়াতে সে এইরকম করেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ওরা কেউ আর পলকে দেখতে পেল না। দরজা খুলতেই দেখলো বাইরে পলের পায়ের ছাপ পড়ে রয়েছে। সেই অনুসরণ করে ওরা তিনজনে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। এগোতে এগোতেই তারা দেখতে পেল পল একটা জায়গায় বসে আছে এবং সে সেই মানুষের তৈরি হাড়ের বাঁশিটা আস্তে আস্তে বাজাচ্ছে। এইসব দেখে ফিওনা তার কাছে গেল এবং আস্তে আস্তে করে তাকে জিজ্ঞেস করলো যে তার কি হয়েছে। কিন্তু পল কোনো সাড়াও দিল না, শব্দও করলো না, যেন কি একটা দুঃখ তাকে ঘিরে ধরেছে। এই সব দেখে গ্র্যাকের ভীষণ রাগ হতে লাগলো। সে তখন ভাবলো যে এইগুলো বোধহয় সিম্প্যাথি পাওয়ার জন্য পল এরকম করছে। সে অত্যধিক রেগে গিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো। গ্র্যাকের থেকে এসব শুনে পল যেন বিড়বিড় করে তাকে কি বলতে লাগলো। আর ঠিক সেই সময় রুথি একটা চাকু বের করে গ্র্যাককে আর এইদিকে ফিওনাকে দুজনকেই আঘাত করে নিচের একটা খাই ছিল সেইখানে ফেলে দিল। তারপর কিছুক্ষণ ধরে পলের দিকে চেয়ে থেকে সে নিজেও সেই খাইয়ের মধ্যে পড়ে গেল। ওদিকে পল নিজে বসে বসে সেখানে বাঁশি বাজাতে লাগলো। এখানের মতো এই কাহিনীটা এখানেই শেষ হলো। এরপরেই আমরা আরও কয়েক বছর আগের ফিরে আসব। ওয়েবস্টার মিলস, মিসৌরি, আমেরিকার শহর। 2018 সালে একটা ব্যক্তি রাস্তা দিয়ে জগিং করতে করতে যাচ্ছিল। এর নাম ছিল জেমস। সে একটি পুলিশ অফিসার ছিল, কিন্তু তার বউ আর তার ছেলের মৃত্যুর পর সে তার পুলিশ অফিসারের চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। কারণ তার সবসময় মনে হয় তার বউ আর তার ছেলের মৃত্যুর জন্য দায়ী একমাত্র সে। সে যখন একা একা বসে থাকে তখন একটা আওয়াজ তার কানে সব সময় গুঁজে। সেই আওয়াজটা হলো, কোথায় ছিলে তুমি, কোথায় ছিলে তুমি। আর এর জন্য সে সর্বক্ষণ পরেশান থাকতো আর সারা দিন রাত সে ড্রিঙ্ক করত। যে রেস্টুরেন্টে বসে সে ড্রিঙ্ক করছিল সেই রেস্টুরেন্টের বিল পেমেন্ট করার সময় তার কাছে একটা পুরনো বার্থডে বিল পেমেন্ট ছিল। সেইটা দিয়ে সে বিলটা পেমেন্ট করলো। যদিও সেটা এক্সপায়ার করে গেছিলো, কিন্তু তাও হোটেলওয়ালারা তাকে তার বার্থডে ট্রিটের জন্য একটা ছোট্ট উপহার দিয়েছিল। সে সেই সব মিটিয়ে বাড়ি চলে এলো। জেমস যখন বাড়ি আসলো তখন তার সাথে দেখা করতে আসলো তারই পড়োশি নোরার মেয়ে অ্যামান্ডা। অ্যামান্ডাও খুব দুঃখী ছিল, কারণ সে তার বাবাকে হারিয়েছিল এবং সে তখন জেমসকে সান্ত্বনা দিতে এসেছিল যে তুমি এত দুঃখ পেও না, আমি এখন বুঝতে শিখে গেছি যে জীবন কী। অ্যামান্ডা বলে, আসলে আমাদের এই দুনিয়াতে কোনোটাই আসল নয়। আমরা যে জিনিসটা নিয়ে খুব চিন্তা করি আর যেটা নিয়ে খুব ফোকাস করি সেই জিনিসটাই আমাদের সামনে যেন সত্যি হয়ে এসে ধরা দেয়। কিন্তু অ্যামান্ডার এইসব কথাবার্তাগুলো জেমস কোনোটাই যেন বুঝে উঠতে পারল না। পরের দিন হঠাৎ করে জেমসের ঘুম ভেঙে নোরা তাকে ডেকে পাঠায়। সে তাড়াতাড়ি করে নোরার ঘরে গেলে নোরা ভীষণ ঘাবড়ে থাকে এবং তাকে নিয়ে গিয়ে বলে যে দেখো, অ্যামান্ডাকে খুঁজে পাচ্ছি না। নোরা জেমসকে অ্যামান্ডার বাথরুমে নিয়ে যায় এবং সেখানে আয়নার ওপরে একটা লেখা দেখতে পায় তারা। সেখানে লেখা ছিল, দ্য এমটি ম্যান আমাকে দিয়ে এই সব জিনিসগুলো করিয়েছে। ততক্ষণে নোরা পুলিশকে খবরও দিয়ে দিয়েছিল এবং তারা এসে ছানবিন করে এইটুকু জানতে পেরেছিল যে তার স্যুটকেস আর কিছু জিনিসপত্র সেই ঘরে নেই। আসলে পুলিশম্যানেরা আন্দাজ করছিল হয়তো অ্যামান্ডার বাবার মৃত্যুর পর অ্যামান্ডার সাথে নোরার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য হয়তো অ্যামান্ডা ঘর থেকে এইরকমভাবে লিখে বেরিয়ে গেছে। আর রক্ত দিয়ে লেখা এটা এই জন্যই করে গেছে সে, যাতে তার মা পরেশান হয়ে যায় এইটা দেখে। কিন্তু পুলিশের এই ধরনের কথাবার্তায় নোরা একদম পছন্দ করেনি। সে বারবার জানায় যে অ্যামান্ডা তাকে প্রচণ্ড ভালোবাসত এবং সেই জন্য জেমস নোরাকে আশ্বস্ত করে যে যেভাবেই হোক সে অ্যামান্ডাকে খুঁজে বার করবেই। এর মধ্যে জেমস অ্যামান্ডার ঘর থেকে পন্টিফিক্স ইনস্টিটিউটের একটা কাগজ পেল এবং তার পিছনে লেখা ছিল টলপা। সে বুঝে উঠতে পারলো না যে এইগুলোর মানে কি, যদিও সে এইগুলো নিয়ে অ্যামান্ডাকে খুঁজতে তার স্কুলে গিয়ে উপস্থিত হলো। সেখান থেকে বন্ধুদের নাম্বার নিয়ে সে একটা বন্ধুর সাথে দেখা করলো। তার নাম ছিল ড্যাবরা। এই ড্যাবরা ভীষণ ভয়ে ছিল। জেমসের কথায় ড্যাবরা যেই গাড়িতে উঠে বসলো অমনি সে দেখতে পেল একটা কালো ছায়া। এক পলকের মধ্যেই সেই ছায়াটা যেন কোথায় উধাও হয়ে গেল। এই ছায়াটা ছিল সেই ছায়া যেটা রুথি সেই বরফ রাজ্যে দেখতে পেয়েছিল।
হঠাৎ করে ডেবরাকে এরকম নার্ভাস হয়ে যেতে দেখে জেমস ওকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো এমটি ম্যানের সম্পর্কে জানো? এমটি ম্যানের নাম শুনতেই ডেবরা যেন কেমন আশ্চর্য হয়ে নার্ভাস হয়ে যায়। তখন সে তাকে বলতে লাগে একটা ঘটনার কথা। সে বলে, 2 দিন আগে আমি, অ্যামান্ডা আর আমাদের বন্ধুরা মিলে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, আর সেখানে একটা খালি বোতল পড়েছিল। সেটা দেখে অ্যামান্ডা বলে যে, তোমরা কি এমটি ম্যানের সম্পর্কে কিছু জানো? তো আমরা তখনই তাকে বলি যে না, আমরা এসব বিষয়ে কিছু জানি না। তখন অ্যামান্ডা সবাইকে বলে, যদি তোমরা কোনো ব্রিজের ওপরে খালি বোতল পাও আর সেই খালি বোতলে যদি ফু দিয়ে এমটি ম্যানের নাম করো, তাহলে তোমরা নিশ্চয়ই এমটি ম্যানের আসার একটা অনুভূতি উপলব্ধি করবে। যদি তোমরা এইভাবে এমটি ম্যানকে কখনো ডাকো, তাহলে প্রথম দিন তোমার মাথার মধ্যে এমটি ম্যানের নাম সর্বক্ষণ ঘুরবে, আর দ্বিতীয় দিন তোমরা তাকে সামনে দেখতে পারবে, আর তৃতীয় দিন সে তোমার একদম কাছে চলে আসবে। আর যখন সে তোমাদের কাছে চলে আসবে তখন ভয়ানক একটা কিছু ঘটবে। তাহলে তোমাদের মধ্যে কারোর হিম্মত আছে এমটি ম্যানকে ডাকার? অ্যামান্ডার কাছ থেকে এই কথা শুনে তার একটি বন্ধু তার কাছ থেকে বোতলটি কেড়ে নিয়ে তাতে ফুঁ দিতে শুরু করে দিল। এই বন্ধুটি ফুঁ দেওয়ার সাথে সাথে প্রত্যেক বন্ধু এক এক করে সবাই ওই বোতলটায় ফুঁ দিতে লাগলো। তারপরে অ্যামান্ডা ওই বোতলটা নিয়ে ব্রিজের ঠিক মধ্যিখানে বসে পড়লো ধ্যানের ভঙ্গিমা। তারপরে তাতে ফুঁ দিতে লাগলো আর এমটি ম্যানকে চিন্তা করে ডাকতে লাগলো। হঠাৎ করে দেখা গেল ব্রিজের ওপরে কার যেন আসার একটা অনুভূতি জাগছে। তারপরেই হঠাৎ করে কে যেন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে তাদের কাছে চলে আসছে, এরম একটা ভাব মনে হচ্ছে, কিন্তু কেউ ওখানে দেখা যায় না কাউকে। এই দেখে অ্যামান্ডার সব বন্ধুরা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর জেমস ডেবরাকে জিজ্ঞেস করে, তুমি কি এরপরে অ্যামান্ডাকে কোথাও দেখেছো? তখন ডেবরা বলে, আমি লাস্ট ওকে দেখেছিলাম একটা শপিং মলে। সে আমার বন্ধু ব্র্যান্ডনের কানে কানে কিছু একটা বলছিল। এরই মধ্যে ডেবরার হঠাৎ করে দেখলো রাস্তার ধারে কতগুলো লোক ধ্যানের মতো হয়ে বসে আছে, কিন্তু জেমস তাদেরকে দেখতে পায়নি। এই দেখে ভয়ে ডেবরা ওখান থেকে পালিয়ে গেল। এরপরে জেমস অ্যামান্ডার বাকি দোস্তদের সবাইকার খোঁজ করে, এবং এমনই অবিশ্বাস্য কাণ্ড যে বাকি বন্ধুরাও অ্যামান্ডার মতো লাপাতা হয়েছিল। অ্যামান্ডার আর এক বন্ধু লিজার ঘরেও সেই পন্টিফেক্স ইনস্টিটিউটের কাগজ জেমস খুঁজে পেল। সে নোরাকে ফোন করে জিজ্ঞেস করলো যে এই পন্টিফেক্স ইনস্টিটিউটের সম্পর্কে সে কিছু জানে কি না, কিন্তু নোরা জানালো যে অ্যামান্ডা কখনোই এই ব্যাপারে তাকে কিছু জানায়নি। নোরার সাথে কথা বলা শেষ হওয়ার পর জেমস সেই ব্রিজের কাছে আবার এলো, যেখানে অ্যামান্ডা তার বন্ধুদের সাথে বোতল বেয়ে ফুঁ দিয়ে খেলা খেলেছিল। অ্যামান্ডা যেখানে এসেছিল সেইখানেই জেমস দেখলো একটা বোতল পড়ে রয়েছে, এবং সেও সেই বোতলে যেই ফুঁ দিল সঙ্গে সঙ্গে তার পাশ দিয়ে একটা হাওয়া বয়ে গেল, আর হঠাৎ করে পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে গেল। কিছুক্ষণ পর সে শুনতে পেল একটা লোহার ঠকঠকানি আওয়াজ। তখন সে দেখতে পেল ব্রিজের একটা ধারে একটা ম্যানহোল খোলা রয়েছে। সে ম্যানহোল দিয়ে নিচে নামলো, এবং নামতেই সে যা দৃশ্য দেখলো তাতে তার বুক কেঁপে উঠল। সে দেখতে পেল অ্যামান্ডার প্রত্যেক বন্ধুরা যারা যারা হারিয়ে গেছিল তারা ওপর থেকে ঝুলছে, তাদের মৃত্যু হয়েছে, আর তাদের জুতোর আঘাতে এই লোহার আওয়াজটা হচ্ছিল। দেওয়ালে লেখা ছিল, দ্য এমটি ম্যান তাকে দিয়ে এই কাজটা করিয়েছে। তখন জেমস পুলিশকে খবর দিল, এবং পুলিশ এসে প্রত্যেকের লাশ আস্তে আস্তে তুলতে লাগলো। আর এইদিকে দেখাচ্ছে ডেবরা তার বাথরুমে গিয়ে স্টিম বাথ নিচ্ছিল, আর এমন সময় সেই কালো ছায়াটা তার এই বাথরুমের মধ্যে চলে আসে। একটা ধারালো অস্ত্র দিয়ে তার মুখের মধ্যে ক্ষতবিক্ষত করতে থাকে। কিছুক্ষণ পরেই সেই ছায়াটা কোথায় হারিয়ে যায়, আর তখন দেখা যায় যে ডেবরা নিজেই নিজের মুখকে ক্ষতবিক্ষত করে নিজেকে মেরে ফেলেছে। এই রকম অবস্থায় ওইদিকে জেমস যখন বসেছিল তখন সে ডেবরার মৃত্যু খবরটা পেল। জেমসের মনে হচ্ছিল এই সব কিছুর পিছনে পন্টিফেক্স আর টালপার কিছু একটা হাত আছে। সে তখন ইন্টারনেটে এই বিষয়ে সার্চ করতে লাগলো, এবং সার্চ করে সে যা জানতে পারলো সেটা হলো পন্টিফেক্স হলো একটা কাল্ট সোসাইটি, যারা তিব্বতের বৌদ্ধ ধর্মকে বিচারগুলোকে মেনে চলে, যাদের প্রধান কাজ হচ্ছে যে মনের মধ্যে কোনো জিনিসটাকে চিন্তা করে সেটা তিব্বতী ধার্মিক বিচার বুদ্ধির দ্বারা তৈরি করে সেটাকে আসল রূপে রূপান্তরিত করতে পারাটাকেই হচ্ছে এই কালচার। এমনকি যদি কোনো মানুষকেও এইভাবে মন থেকে চিন্তা করে তার সঙ্গে বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক বিচার বিবেচনা করে তাকেও এরকমভাবে চোখের সামনে আনিয়ে নেওয়া যায়। সে জানতে পারে টালপার এক ফর্মুলাও এদের কাছে ছিল, থট কনসেন্ট্রেশন প্লাস টাইম ইকুয়াল টু ফ্ল্যাশ।
এর মানে হচ্ছে অনেক অনেক লোক যখন এক মনোযোগে কোনো এক লোককে চিন্তা করবে আর তখনই সে তৈরি হয়ে যাবে, প্রকট হয়ে যাবে টালপা রূপে। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে জেমসকেও একটা ছবি দেখতে পেল। জেমস দেখতে পেল একটা ঘর, সেই ঘরের মধ্যে টালপাকে তৈরি করার জন্য কিছু লোক 1991 সালে চেষ্টা করেছিল এবং তাই চেষ্টা করতে গিয়ে সেখানে সবাই মারা যায়। এই খবর পড়ার পরই জেমস পরের দিনকে পন্টিফেক্স ইনস্টিটিউটে যায় এবং সেইখানে তখন পন্টিফেক্সের ক্রিয়েটর আর্থার একটা স্পিচ দিচ্ছিল। ওই স্পিচে আর্থার বলছিল, আপনারা আপনাদের এই দুনিয়ায় কোনো কিছুই হারাননি, বরঞ্চ আরও পাওয়ার জন্য এখানে এসছেন। আর এই সমস্ত কথাবার্তার বার্তা আমাদের সম্পূর্ণভাবে এমটি ম্যানই জানাচ্ছে। এরা সকলেই হচ্ছে এমটি ম্যানের ফলোয়ার্স, আর এমটি ম্যান তার ফলোয়ার্সের সব ইচ্ছা পূরণ করে, কিন্তু যতক্ষণ আমরা তার সব আদেশ পালন করি। এতটুকু কথা বলার পর আর্থার আর ওখানে দাঁড়ায় না, সেখান থেকে সে সরে যায়। আর এই দিকে জেমস কি করে না, একটা ছেলেকে দেখতে পায়, তার নাম গ্যারেট। সে তখন তাকে অ্যামান্ডার ছবি দেখিয়ে বলে, তুমি কি একে চেনো? সে তখন জেমসকে জানায় না, তাকে সে চেনে না। এরপরে জেমস লুকিয়ে চুরিয়ে সেই ইনস্টিটিউটের ভিতরে ছানবিন করার জন্য এগিয়ে আসে। আর ঠিক তখনই ইনস্টিটিউটের দুজন সদস্য তাকে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয়। আর বাইরে তখন জেমস দেখতে পায় সেই গ্যারেটকে। গ্যারেট তাকে জানায় অ্যামান্ডা আগে এখানে থাকতো, কিন্তু তাকে সিক্রেট রুমে এই ইনস্টিটিউট থেকে পাঠিয়ে দেওয়া হয়। গ্যারেটের কাছ থেকে অ্যামান্ডার রিচুয়ালসের খবর শুনে তখনই জেমস গাড়ি নিয়ে ওর কাছ থেকে ঠিকানা নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় অ্যামান্ডা আর তার বন্ধুদের সবাইকার বায়োডাটার কাগজপত্র সেখানে একজোট করে রাখা ছিল। জেমস বুঝতে পারে যে অ্যামান্ডা আর তার বন্ধুরা এই ইনস্টিটিউটের সাথে যুক্ত ছিল। হঠাৎ করে সে দেখতে পায় তারও নামের একটা বায়োডাটা ওখানে রাখা রয়েছে, তবে সেটা খালি। এটা দেখে সে আরও আশ্চর্য হয়ে যায়। তারপরে সে সেই কেবিন থেকে বেরিয়ে আর একটা কেবিনে ঢুকে পড়ে, আর সেখানে অনেকগুলো ভিডিও সে দেখতে পায়। এর মধ্যে সে একটা ভিডিও চালায় এবং সেখানে সে দেখতে পায় কতগুলো ফলোয়ার্স মিলে বসে টালপা তৈরির জন্য চেষ্টা করছে। আর তখনই পাশের চেয়ারে একটা টালপা প্রকট হয়ে পড়ে। তার হাতের নখগুলো ছিল 5টা আঙুল, হাতের আঙুলগুলো ছিল 5টা আঙুল, আর চোখগুলো বড় বড় আকৃতির ছিল। তাকে দেখতে অনেকটা আজব টাইপের লাগছিল। সে তখন নিজেই উঠে নিজেরই মূর্তির কাছে গিয়ে নখ দিয়ে দিয়ে রক্ত বার করে তৈরি করছিল একটা ধ্যানের মূর্তি। এই ধ্যানের মূর্তিটা অনেকটা সেই ভুটানে প্রথমে যে দেখানো হয়েছিল কঙ্কালের মূর্তিটার মতো, সেই রকম অনেকটা দেখতে। আর তখনই হঠাৎ করে সেই মূর্তিটা কেমন জানি অদ্ভুত হয়ে যায়, আর ভিডিওটাও অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায়। এই সব দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই জন্য জেমস বাইরের দিকে বেরিয়ে এসেছিল এবং বাইরে বেরোতেই সে একটা আলোর রেখা দেখতে পেল। আস্তে আস্তে সেখানে এগোতেই সে দেখতে পেল পন্টিফেক্স সোসাইটির সব ফলোয়ার্সরা একটা কিছু রিচুয়াল করছে মাঠের মধ্যে, আর তার আগুনের শিখাটা আকাশে উঠে গেছে। সেইটা দেখেই জেমসের মাথাটা কেমন জানি ঘুরে গেছিল। সে ওইখান থেকে চলে যাওয়াটাই বেহতার মনে করলো, কিন্তু যেই সে পিছন ফিরল সেই মনে হলো সব যেন কেমন থমথমে হয়ে গেছে। পিছন ফিরে সে দেখতে পেল সব ফলোয়ার্সরা যেন তার দিকেই তাকিয়ে আছে, আর কত ফলোয়ার্স যেন তার দিকে ধেয়ে আসছে। সে সেখানে আর দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না। ভয় পেয়ে গিয়ে সোজা গাড়ি নিয়ে সে সেখান থেকে পালিয়ে গেল। জেমস সোজা চলে গিয়েছিল পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে সে সমস্ত ঘটনা পুলিশদের জানায় এবং সমস্ত কাগজপত্রও তাদেরকে দেখায়। পন্টিফেক্স সোসাইটির সম্পর্কেও সে পুলিশকে জানায়, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না এবং সমস্ত কাগজপত্র তার থেকে সব কেড়ে নেয়। এবার জেমস সোজা চলে আসে নোরার বাড়িতে। এসে সে এখানে এতটাই ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়ে, আর মনে মনে সে তার বউ আর তার বাচ্চার জন্য এতটাই আবার চিন্তা করতে থাকে, কারণ সে সবসময় মনে করে যে তাদের অ্যাক্সিডেন্টের জন্য সেই দায়ী। তাই সে ঘুমিয়েও তাদেরকে স্বপ্নে দেখতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় যে সে একটা খালি ঘরে একটা চেয়ারের মধ্যে আলো পড়ছে। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। সে উঠে চুপ করে বসে থাকে। চুপ করে বসে থাকতে থাকতে জেমস নিজের মনেই বকবক করছিল। এমন সময় সে সেই কালো ছায়াটাকে দেখতে পায় এবং সেটা তার উপরে হামলা করে। ভয়ের চোটে জেমস বিছানা থেকে একটা সাইডে পড়ে যায় এবং হাতে একটা লাঠি নিয়ে তাকে মারবে বলে উদ্যক্ত হয়ে পড়ে। আর তখনই দেখা যায় সেই কালো ছায়াটা যেন কোথায় মিলিয়ে গেছে। পরের দিন সকালবেলা জেমস সেই ইনস্টিটিউটের কাছে চুপ করে দাঁড়িয়ে থাকে। এমন সময় দেখতে পায় যে গ্যারেট আর কয়েকটা ছেলে একটা গাড়ি নিয়ে যেন কোথায় যাচ্ছে। জেমস তাদের পিছন পিছন গেলে পরে দেখতে পায় তারা একটা হসপিটালের মধ্যে ঢুকে পড়েছে। জেমসও তার পিছন পিছন গেছে।
সেখানে গিয়ে জেমস তাকে একটা অসুস্থ লোক বিছানায় শুয়ে আছে আর নিচে ফলোয়ার্সরা বসে বসে প্রে করে যাচ্ছে। জেমস এটা দেখে কিছু বুঝতে পারে না। আসলে সে জানবার চেষ্টা করে যে এই লোকটি কে, কেনই বা এরা এর কাছে বসে প্রার্থনা করছে। সে কাউকে কিছু না বলে আবার ফিরে চলে আসে। এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জেমস আবার রাত্রিবেলা সেই ইনস্টিটিউটে চুরিচুপি গেছিল এবং সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। দেখে যে লোকটি ভর্তি ছিল তার বায়োডাটা শূন্য ছিল এবং তার জায়গায় জেমসের নিজের বায়োডাটা রাখা ছিল। সে তো ওইগুলো দেখে অবাক হয়ে যায়। তার মধ্যে তার নাম, এজ, এমনকি তার ছেলে আর তার বইয়ের ছবি পর্যন্ত ছিল। এই ইনস্টিটিউটের লোকেরা কি করে এগুলো জানলো? আর সেটাও ছিল সেই বার্থডে কুপনটা, আর তার সাথে ছিল তার ডিপ্রেশনের জন্য নেওয়া প্রেসক্রিপশানে ওষুধটার লেখাটাও পর্যন্ত। এত কিছু এই ইনস্টিটিউটের লোকেরা কি করে জানলো? জেমস এগুলো দেখে অবাক হয়ে যায়। ফাইল খুলে সে দেখতে পায় একটা ছবি, যেখানে একটা চেয়ারের মধ্যে জেমস আটকানো অবস্থায় একদম জামাকাপড় বিহীন হয়ে বসে আছে। এত কিছুর পর জেমস ভাবতে থাকে যে এটা কি করে হলো। ঘটনার সত্যতা জানার জন্য জেমস আবার সেই হসপিটালে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে এক নার্সকে নিজের ডিটেকটিভ বলে পরিচয় দিয়ে জানতে চায় যে এই রোগী কোথা থেকে এসছে আর কি হয়েছে। নার্স তাকে জানায় সে নিজেও জানে না এই রোগী কোথা থেকে এসছে, তবে 23 বছর ধরে কোমায় পড়েছিল। সে আগে একটা অন্য নার্সিংহোমে ছিল, সেইখান থেকে এখন সে এইখানে এসছে। তখন জেমস জানতে চায় তাহলে এর বিল কেউ ভরে? তখন নার্স বলে সেটাও সে জানে না যে কে ভরে, তবে প্রত্যেক দিন অনেক অনেক ভিজিটার্স তার সাথে দেখা করতে আসে। এখনও একজন সেখানে আছে। জেমস সঙ্গে সঙ্গে সেখানে যায় আর গিয়ে দেখে অ্যামান্ডা সেখানে বসে আছে এবং তার পরিচর্যা করছে। তাকে দেখে জেমস অবাক হয়ে যায় এবং অ্যামান্ডাকে সে প্রশ্ন করে, তুমি কি একে চেনো যে এ কে? অ্যামান্ডা জেমসের কথা শুনে বলে, না, আমি একে চিনিও না, তবে এইটুকু জানি এ এমটি ম্যানের হোস্ট হয়ে আমাদের কাছে এসছে। অ্যান্টেনার মতো এ কাজ করে। এমটি ম্যানের সমস্ত কিছু কথাবার্তা এর মারফতই আমরা জানতে পারি। অ্যামান্ডার মুখে এইসব কথাগুলো শুনে জেমস বুঝতে পারল যে অ্যামান্ডারও মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছে। তখন সে নোরাকে ফোন করলো, কিন্তু নোরা জেমসকে চিনতে পারল না আর রং নাম্বার বলে ফোনটা কেটে দিয়েছিল। আর তখনই সেই আদমির চেহারাটা সামনে চলে এলো। এই মানুষটা আর কেউ ছিল না, এ হলো সেই গুহায় আটকে থাকা পল। আসলে গুহার মধ্যে যে স্কেলেটনটা ছিল সেটা ছিল এমটি ম্যানের 500 বছরের পুরনো মেসেঞ্জারের। সে ওখানে অপেক্ষা করছিল নেক্সট কাকে মেসেঞ্জার হিসেবে তৈরি করবে, কিন্তু মেসেঞ্জার হিসেবে তৈরি করা তো অত সহজ নয়। যার মনে পশ্চাৎপদ থাকবে, যার মন খুবভাবে ভারাক্রান্ত থাকবে, একমাত্র সেই তৈরি হবে এই এমটি ম্যানের মেসেঞ্জার। তো ওইখানে পল ছিল ওই রকম ভারাক্রান্ত মনের, এবং সে গুহার মধ্যে পড়ার পর ওইখানে ওই কঙ্কালটিকে ছুঁয়ে ফেলে এবং তারপরে সে রুথিকে প্রসেস করে সবাইকে খতম করে রুথিকেও নিজে খতম করে দেয়। আর তারপরে সে চিরদিনের জন্য এই গুহার মধ্যেই এমটি ম্যানের মেসেঞ্জার হিসেবে নিযুক্ত হয়ে থাকে। এই ঘটনাটা কেউ জানতেও পারে না যে কিভাবে এই পল এমটি ম্যানের সান্নিধ্যে আসে। অ্যামান্ডা জেমসকে বলতে থাকে যে জলদি পলের কিছুদিনের মধ্যেই মৃত্যু হবে, কারণ এই মানুষের শরীর এই ধরনের রিচুয়ালের সঙ্গে বেশি দিন টিকে থাকতে পারে না, তাই নতুন কোনো শরীর চাই। সেই জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি। আমরা নতুন কোনো শরীরের খোঁজ করিনি, নিজেরাই একটা টলপা তৈরি করে এক্সপেরিমেন্ট করে তোমাকে বানিয়েছি। অ্যামান্ডার মুখে এই খবর শুনেই জেমসের যেন হাত পা ঠান্ডা হয়ে আসে। সে ধপাস করে চেয়ারে বসে পড়ে। অ্যামান্ডা তাকে অনেক বোঝায়। সে বলে, তুমি কোনো আসল মানুষ নও, তুমি কিন্তু আমাদেরই তৈরি একজন টেলপা। তুমি আমাদেরই চিন্তা শক্তি থেকে তৈরি হয়েছ, আর তোমার মধ্যে তোমার পত্নী আর তোমার ছেলের যা সমস্ত পশ্চাৎচাপ আছে আর যা সমস্ত আফসোস আছে সেগুলো কিন্তু আমাদেরই তৈরি করা। আমরাই তোমার মাথার মধ্যে এইগুলোকে ঢুকিয়েছি। আর একটা এমটি ম্যানের মেসেঞ্জার হতে গেলে তাকে দুঃখ আর বেদনাময় আর ভারাক্রান্ত মনের হতে হবে, যেটা তোমার মধ্যে আমরা নিজেরাই তৈরি করেছি। আমার সাথে আমার পুরো টিম, আমার মা, পুলিশ সবাই কিন্তু ইনভলভ। তুমি কোনো আসল মানুষ নও, তুমি হচ্ছ আমাদেরই তৈরি করা একজন টলপা, যে কিনা এই ভবিষ্যতের ভার সামলাবে বলে তৈরি হয়েছে। আমাদের কাছে এমটি ম্যানের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য একমাত্র তোমাকেই বেছে নেওয়া হয়েছে।
আমাদের অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টায় আর এই এক্সপেরিমেন্টের দরুন তুমি এখন সম্পূর্ণভাবে তৈরি, আর নেক্সট মেসেঞ্জার হিসেবে তোমাকে এক্ষুনি নিয়োগ করা হবে। এই কথা শোনা মাত্রই জেমস যেন ভেতর থেকে কেমন একটা অনুভূতি হতে লাগলো। সে রীতিমতো ভয়ে ভারাক্রান্ত হয়ে একদম নিশ্চুপ হয়ে গেল। আর হঠাৎ করে সে যেন পৌঁছে গেল সেই গুহার ভেতর। সেই গুহার ভেতর পৌঁছানোর পরই চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেল। আর সেখান থেকে হঠাৎ করে সেই কালো ছায়াটা যেন বেরিয়ে এলো। আসার পরে আশ্চর্য রকমভাবে জেমসের শরীরের মধ্যে সেই ছায়াটা প্রবেশ করে গেল। জেমস তৈরি হয়ে গেল নতুন মেসেঞ্জার। আর প্রথমেই সে হসপিটালে চলে এসে মেরে ফেললো পলকে। আর সমস্ত স্টাফেরা সবাই ছিল নতুন মেসেঞ্জারের ফলোয়ার। তারা জেমসকে দেখে নিচু হয়ে তাকে প্রণাম করতে লাগলো। আর এইখানেই শেষ হয়ে গেল আজকের মুভিটা।